হ্যালো ডিয়ার কো-লার্নার্স, আজকে আমি আপনাদের সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, বিশেষত এসএসসি গ্রুপ সি আর ডি এর যে আসন্ন পরীক্ষা রয়েছে তার জন্য, স্পেশালি গ্রুপ সি এর জন্য যেটা ইম্পর্টেন্ট টপিক, এনইপি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, সেই সংক্রান্ত একটা ভিডিও নিয়ে এসেছি। এটা খুব ছোট্ট করে আমার ব্যক্তিগত পড়াশোনার আমার হ্যান্ড রিটেন নোট থেকে এটা নিয়ে আসা, একদম এক্সাম পার্সপেক্টিভ থেকে যেগুলো লাগবে, যেগুলো প্রয়োজন, আমি জাস্ট সেইগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি আপনাদের খুব হেল্প হবে। বেশ, তাহলে শুরু করা যাক। একদম ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা দেখে নেব এনইপি এই কথাটির পুরো নাম কি। এই কথাটির পুরো নাম হলো ন্যাশনাল এডুকেশন পলিসি এবং 2020 সালে এটি নতুন করে গৃহীত হয়েছে। এর আগে ইন্ডিয়াতে আরও দুবার এই শিক্ষানীতি গ্রহণ করা হয়েছে। প্রথমটি হয়েছিল 1968, তখন পিএম ছিলেন, ভারতের পিএম ছিলেন ইন্দিরা গান্ধী, এবং সেকেন্ড টাইম 1986-এ দ্বিতীয়বার গৃহীত হয়েছিল। তো পরে সেটি আবার 1992-তে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিন্তু নতুন করে কোনো নীতি গ্রহণ করা হয়নি। ফলে আমরা 2020-র যে শিক্ষানীতি সেটাকে আমরা দেখব থার্ড টাইমের জন্য, যে থার্ড টাইম এটা গৃহীত হয়েছে। আচ্ছা, 2020 সালের কত তারিখে এটা অ্যাপ্রুভ হয়েছে? তো সেটা পরীক্ষাতে আসতে পারে। ইম্পর্টেন্ট আগেন পয়েন্টটা, ডেটটা আমরা একটু নোট করব। এটা হচ্ছে 29 জুলাই। ওকে, আচ্ছা, কস্তুরী রঙ্গন কমিটি এই নীতিটি গ্রহণ করেন। কস্তুরী রঙ্গনের সভাপতিত্বে একটি কমিটি গঠন হয় এবং এই কমিটি এই শিক্ষানীতি গ্রহণ করে। আচ্ছা, এই শিক্ষানীতির উদ্দেশ্য কী ছিল? এই শিক্ষানীতির উদ্দেশ্য ছিল গুণগত শিক্ষা এবং সার্বিক উন্নয়ন ঘটানো, অর্থাৎ হলিস্টিক, ফ্লেক্সিবল অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব এই এনইপি 2020 এর ভিশন কী ছিল, কোন কোন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে এই নীতি গৃহীত হয়েছে। আমরা 5টি ফাউন্ডেশনাল পিলার্স দেখতে পাবো, অর্থাৎ মেন যে ভিত্তি স্তম্ভ আর কি। 5টা জিনিসের ওপর ভিত্তি করে এই নীতিটি গৃহীত হয়েছে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্সেস, সেকেন্ড ওয়ান ইজ ইকুইটি, থার্ড ওয়ান ইজ কোয়ালিটি, second one is not equity, it's equality. Okay, third is quality, fourth is affordability, and 5 is accountability. Okay, access, first one, access means কি, সকলে যাতে এডুকেশনটাকে অ্যাক্সেস করতে পারে, সকলে যাতে সুযোগ পেতে পারে সেইটা। ইকুয়ালিটি আর ইকুইটি মানে সমতা রক্ষা করা, অর্থাৎ সকলকে সমান শিক্ষার ক্ষেত্রে সমান অধিকার দেওয়া। থার্ড ইজ, শুধুমাত্র শিক্ষার অধিকার দিলে তো হবে না, একটু কোয়ালিটি শিক্ষা দিতে হবে, তার গুণমান, শিক্ষার গুণমান যেন ঠিকঠাক থাকে সেটা দেখা। ফোর্থ ওয়ান ইজ অ্যাফোর্ডেবিলিটি, সকলে যেন অ্যাফোর্ড করতে পারে, সকলে যেন শিক্ষা গ্রহণ করতে পারে, সেই ক্ষমতাটুকু যেন সকলের থাকে, সেরকমভাবে শিক্ষাটা কি বলবো, সকলের জন্য দ্বার খুলে দেওয়া আর কি, শিক্ষার দ্বার খুলে দেওয়া। অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইজ কি বলবো, অ্যাকাউন্টেবিলিটি ইজ দায়বদ্ধতা, অর্থাৎ সরকার দায়বদ্ধ থাকবে সাধারণ মানুষের কাছে শিক্ষার বিষয়ে। ওকে, নেক্সট এর দৃষ্টিভঙ্গির আর একটা ইম্পর্টেন্ট পার্ট হলো স্টুডেন্ট সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, অর্থাৎ ছাত্রর মানসিক বিকাশ যাতে হয়, ছাত্রর সামাজিক বিকাশ যাতে হয়, সেই রকম শিক্ষা ব্যবস্থাটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। থার্ড ওয়ান ইজ গ্লোবাল স্ট্যান্ডার্ডস উইথ ইন্ডিয়ান ভ্যালুস, অর্থাৎ আন্তর্জাতিক মানের সঙ্গে সমতা বিধান করা, পাল্লা দিয়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থাটাকে গড়ে তোলা, সেই সঙ্গে সঙ্গে ভারতীয় সংস্কৃতি যেন ছোঁয়া থাকে, সংস্কৃতির যেন ছোঁয়া থাকে, এবং মানুষ যেন শিক্ষার মাধ্যমে, আমাদের ছেলেমেয়েরা ইন্ডিয়ান ভ্যালুসগুলোও জানতে পারে, সেটা অ্যাসিওর করা আর কি। ওকে, আচ্ছা, সেই উদ্দেশ্যে আমাদের মোটামুটি একটা টার্গেট করা হয়েছে কি, যে 2025 সালের মধ্যে যেন গ্রস এনরোলমেন্ট রেশিও সেটা যেন 100% করা যায় স্কুল শিক্ষার ক্ষেত্রে। পরবর্তীতে আমরা দেখব উচ্চশিক্ষার ক্ষেত্রে এটা 50% যাতে করা যায়। গ্রস এনরোলমেন্ট রেশিও কি, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত স্কুল ছোট বাচ্চারা বিশেষত, বা টোটাল মানে এই আমরা পরে পড়বো, এডুকেশন পলিসির আন্ডারে রয়েছে 3 থেকে 18 বছর বয়সী বাচ্চা,
তো তারা যাতে তাদের মধ্যে 0% স্কুল ছুট বাচ্চা থাকে, সকলে যাতে স্কুলের শিক্ষার আওতায় আসতে পারে আর কি, সেটা এনশিওর করা, 100% করা আর কি 2025 সালের মধ্যে যাতে হয়, সেটা এই নীতিতে গৃহীত হয়েছিল। আচ্ছা, এই শিক্ষানীতি অনুযায়ী স্কুল এডুকেশনের যে স্ট্রাকচার ছিল সেটা কি ছিল, আর নতুন শিক্ষানীতিতে কি হয়েছে সেটা একবার দেখে নিই। আগে আমরা প্রত্যেকেই জানতাম 10+2, অর্থাৎ মাধ্যমিক লেভেল পর্যন্ত 1 থেকে মাধ্যমিক 1 থেকে 10 ক্লাস 10 পর্যন্ত এক ধরনের স্ট্যান্ডার্ড, অ্যান্ড তারপরে +2 মানে 11 আর 12, এই ছিল শিক্ষানীতি। পরবর্তীতে নতুন শিক্ষানীতি অনুসারে আমরা এই স্ট্রাকচারটাকে একটু ডিফারেন্টভাবে ভেঙেছি। আমরা তো নয়, গভর্নমেন্ট এটাকে ডিফারেন্টভাবে ভেঙেছে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট আমরা মিস করে গেছি, সেটা আমাদের বলা উচিত। এই শিক্ষানীতি অনুসারে কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন তৈরি হয়েছে। আগে কি ছিল? আগে ছিল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। এডুকেশনটা আসতো আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আন্ডারে, HRDর আন্ডারে। বর্তমানে সেটা কিন্তু এই 2020 থেকেই চেঞ্জ হয়ে আমাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের আন্ডারে এসেছে। সেই পয়েন্টটা আমাদের আমি একটু অমিট করে গেছি, প্লিজ এটা একটু নোট ডাউন করে নেবেন। ওকে, নতুন স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। যদি নতুন স্ট্রাকচারে কি বলা হয়েছে, যেটা 10+2 ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে 4টি ভাগে, 5+3+3+4, অর্থাৎ প্রথম পার্টে 5 বছর, সেকেন্ড পার্ট 3 বছর, আবার 3 বছর এবং শেষে 4 বছর। অর্থাৎ আগে ছিল 10+2 12 বছর, এখন তাহলে কত হচ্ছে? 5 3 8, 3 11, 11 4 15 বছর। আচ্ছা, 15 বছরের মধ্যে আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্লাস 1-এ একটা ছেলে বা একটা মেয়ে 6 বছর বয়সে ভর্তি হতো, এবং ক্লাস 12 যখন দিত তখন তার 18 বছর বয়স হতো। এখন সেটাকে নানান রকম সমস্যার কারণে গভর্নমেন্ট দেখছে যে যখন 6 বছর বয়সে একটি শিশু স্কুলে যাচ্ছে তখন তার নানান রকম মানসিক সমস্যা হচ্ছে, অনেকে স্কুলে যেতে চাইছে না, বা স্কুল সম্পর্কে একটা ভয়ের জন্ম হচ্ছে তাদের মধ্যে। তো সেটা লক্ষ্য করে তাদের একেবারে ছোট থেকে মানসিক বিকাশের জন্য, এবং আমরা আরও একটা জিনিস জানি, সেটা হলো আমাদের কিন্তু শিশুদের মানসিক বিকাশ বেশিরভাগই প্রায় 85% মানসিক বিকাশ হয়ে যায় 6 বছরের আগে। ফলে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়টাও গভর্নমেন্ট চাইছে আমরা যেন আমাদের দেশের ছেলেমেয়েরা যেন, বাচ্চারা যেন স্কুল এডুকেশনের আওতায় আসতে পারে। ঠিক আছে, তাদের বিভিন্ন খেলা পড়ার মাধ্যমে তাদের একটু ব্রেনের ডেভেলপমেন্ট যাতে হতে পারে, সেই বিষয়ে লক্ষ্য দেওয়ার জন্য, সেই বিষয়ে নজর দেওয়ার জন্য গভর্নমেন্ট কিন্তু এখন আর 6 বছর বয়স থেকে নয়, রাদার 3 বছর বয়স থেকে একটা ফাউন্ডেশনাল স্ট্রাকচার তৈরি করেছে। অর্থাৎ প্রথমটা হচ্ছে 3 থেকে 8 বছর, টোটাল 3 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত টোটাল 5 বছরের ডিউরেশন রেখেছে। তার মধ্যে প্রথম 3টে বছর আমরা এই যে অঙ্গনওয়াড়ি স্কুল যেগুলো হয় সেই স্কুলগুলো থেকে শিক্ষা অর্জন করবে, অর্থাৎ খেলা পড়া যেটাকে আমরা বলে থাকি, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে, ফান অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুরা শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত থাকবে, এবং শেষে 6 বছর বয়সে 1 এবং 7 বছর বয়সে 1 এবং 8 বছর বয়সে 2 কমপ্লিট করবে। ক্লাস 2 পর্যন্ত থাকলো ফাউন্ডেশনাল যে স্ট্রাকচার তার আওতায়। আমি কি বোঝাতে পারলাম? নেক্সট আমরা দেখব সেকেন্ড স্টেজ ইজ প্রিপারেটরি স্টেজ। এই স্টেজটা 8 বছর থেকে 11 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ 3 বছর, মানে 3, 4 আর ক্লাস 5 পর্যন্ত। নেক্সট আমরা আসছি মিডিল স্টেজ 11 থেকে 14 বছর বয়স পর্যন্ত, আগেন 3 বছর। তো আমরা যদি 5 হয়ে যায় তাহলে 6, 7 অ্যান্ড 8 এটা থাকছে মিডিল এজের আন্ডারে। আর সেকেন্ডারি ফেজটাতে আমরা দেখব 14 থেকে 18 বছর, অর্থাৎ 4 বছর, টোটাল ডিউরেশন 4 বছর, মানে 9, 10 আর 11, 12 এই 4 বছর হচ্ছে সেকেন্ডারি স্টেজ। আচ্ছা, নেক্সট আমরা একটু দেখে নিই আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, ECCE। এটার ফুল ফর্ম কিন্তু পরীক্ষায় আসতেই পারে, একটু নোট ডাউন করে নিলে ভালো হয়। আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, আমরা বুঝতেই পারছি আর্লি চাইল্ডহুড কেয়ার মানে আমাদের এজ গ্রুপ যেটা 3 থেকে 6 সেই এজটাই হবে,
এই এজের বাচ্চাদের ওপর ফোকাস করা হয়। এখানে দেখুন আমি আগেই বলেছি প্লে বেসড অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং করানো হয়, বিভিন্ন খেলার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে, হ্যাঁ, বাচ্চাদের পড়াশোনা করানো হয়, এবং অঙ্গনওয়াড়ি আর প্রি স্কুল ইন্টিগ্রেশন আর কি এখানে একসঙ্গে হয়। আচ্ছা, এই যে প্রথম স্টেজ কেন বলবো, প্রথম এবং দ্বিতীয় দুটো স্টেজেই কিন্তু ল্যাঙ্গুয়েজ, মাদার টাংয়ের ওপর একটা জোর দেওয়া হয়। রিজিনাল ল্যাঙ্গুয়েজ আর মাদার টাং, ধরুন আমাদের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, এর ওপর আমরা ভীষণ গুরুত্ব আরোপ করা হয় এই শিক্ষানীতি অনুযায়ী। আর কোনো রকম কোনো নতুন ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেওয়ার বিষয় থাকবে না, নো ল্যাঙ্গুয়েজ ইম্পোজিশন, কোনো নতুন ভাষা শিখতে বাচ্চার ওপর প্রেসারাইজ করা যাবে না। আচ্ছা, আর আগের যে 1986 সালের শিক্ষানীতিতে যে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা ছিল, সেটা কিন্তু এখনও কন্টিনিউড থাকবে। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা কি? প্রথম হলো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যেমন বাংলা থাকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে ইংলিশ, বেশিরভাগ ক্ষেত্রে আমি ইন জেনারেল বলছি, এবং থার্ড কি হয়, অনেক ক্ষেত্রে আমাদের হিন্দি পড়তে হয় বা সংস্কৃত পড়তে হয় বা উর্দু কোথাও কোথাও পড়তে হয়। তো এই থার্ড যে ল্যাঙ্গুয়েজ, মানে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, এটাকেই বলা হচ্ছে আর কি। এটা অপশনাল সাবজেক্ট হিসেবে কখনো কখনো পড়তে হয় আমাদের। আচ্ছা, হায়ার এডুকেশন রিফর্মসের ক্ষেত্রে আমরা কী কী দেখব? আমরা আগেই দেখেছিলাম 2025 পর্যন্ত গ্রস এনরোলমেন্ট রেশিও কত ছিল, আমাদের টার্গেট 100% ছিল, সেটা কিন্তু স্কুল এডুকেশনের ক্ষেত্রে। এখন হায়ার এডুকেশন অর্থাৎ কলেজের ক্ষেত্রে আমরা দেখব, ডিগ্রি কোর্সের ক্ষেত্রে আমরা দেখব 50% টার্গেট করা হয়েছে বাই 2035, 35 সালের মধ্যে যেন 50% ছেলেমেয়ে কলেজে অন্তর্ভুক্তি ঘটায়, সেটার ক্ষেত্রে বিশেষ নজরদারি দেওয়া হবে। আচ্ছা, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, এটা কীরকম বিষয়? এটা হলো, আগে আমরা আইদার সায়েন্সের একটা সাবজেক্ট নিতে পারতাম বা আর্টসের সাবজেক্ট নিতে পারতাম বা কমার্স, এই স্ট্রিমের যে ভাগ ছিল, এখন কিন্তু আর স্ট্রিমের ভাগটা থাকছে না। একজন ছাত্র বা ছাত্রী তার পছন্দের সাবজেক্টগুলো চুজ করে মিক্সড করে পড়তে পারবে, অর্থাৎ সায়েন্সের কোনো সাবজেক্টের সঙ্গে আর্টসের কোনো সাবজেক্টের কম্বিনেশন করে পড়তে পারবে। ফ্লেক্সিবল সাবজেক্ট চয়েস, আগেই বলেছি, বিভিন্ন রকম সাবজেক্ট নিজের মতো করে পছন্দ করতে পারবে। আর আগে আমরা যেটা ইউজি ডিগ্রি কোর্স যেটা দেখতাম, সেটা হতো 3 বছরের, কিন্তু এখন আমরা দেখব একটা 4 বছরের ইন্টিগ্রেটেড কোর্স হচ্ছে। 4 বছরের একটা ইন্টিগ্রেটেড কোর্স দেখতে পাবো, এবং কোর্সটা একটু অন্যভাবে ডিজাইন করা হয়েছে। আগে হতো কি, যদি আমরা একটা বছর পড়ার পরে ধরুন ড্রপ করে গেছে কোনো ছেলে বা মেয়ে, তাদের করতে হতো কি, আচ্ছা যেটা বলছিলাম, ধরুন কোনো ছেলে বা মেয়ে একটা কোনো কোর্সে, ডিগ্রি কোর্সে সাপোজ ভর্তি হয়েছে, এবং একটা বছর কন্টিনিউ করার পরে ক্লাসটা স্টপ করে দিয়েছে, কোনো কারণে ড্রপ আউট হয়ে গেছে। নেক্সট আবার 1 বছর পরে বা 2 বছর পরে কোনো কারণে সে পড়তে চাইছে, সেক্ষেত্রে তাকে কি করতে হতো? আগে তাকে আবার নতুন করে ফার্স্ট ইয়ার থেকে পড়তে হতো, রাইট? এখন কিন্তু আমাদের কাছে সেটা অনেকটা ইজি হয়ে গেছে। দেখুন, ফার্স্ট ইয়ার যদি কোনো ছেলে বা মেয়ে পড়ে নেয়, সেক্ষেত্রে সে একটা সার্টিফিকেট পাবে, এবং সেকেন্ড ইয়ারে যখন সে কন্টিনিউ করতে আসবে, তখন তার কাছে সার্টিফিকেটটা রয়েছে, ফলে সে ডিরেক্টলি সেকেন্ড ইয়ার থেকে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, 2 বছর যদি কেউ পড়ে, তাহলে সে একটা ডিপ্লোমা করেছে ধরা হবে, এবং যদি 2 বছর পর থেকে আবার স্টার্ট করতে চায়, সেক্ষেত্রে সে কিন্তু 2 বছরের পর থেকে স্টার্ট করবে, ফার্স্ট ইয়ার থেকে তাকে আর আসতে হবে না। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাতে কি হবে, আমাদের ড্রপ আউটের সংখ্যা অনেকটা কমবে, এবং আমাদের এই বছর নষ্ট হয়ে যাওয়া বিষয়গুলোও কমবে, এবং তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, সার্টিফিকেট কোর্স অনুযায়ী তার চাকরি বাকরির ক্ষেত্রে, বা ডিপ্লোমা কোর্স অনুযায়ী তার চাকরি বাকরির ক্ষেত্রে সে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, থার্ড ইয়ারে আমরা ডিগ্রি পাবো, এবং ফোর্থ ইয়ারে কি পাবো, ডিগ্রি উইথ রিসার্চ, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষণ যেটা বিএড, সেটাও কিন্তু এটার সঙ্গে একসঙ্গে মার্জ হয়ে আছে। মাল্টিপল এন্ট্রি এক্সিট সিস্টেম, এই সিস্টেমটাকেই বলা হচ্ছে। মাল্টিপল মিনস অনেকবার, অর্থাৎ আমরা বিভিন্ন সময়ে ফার্স্ট ইয়ারে পরে এক্সিট করতে পারি, আবার সেকেন্ড ইয়ারে এন্ট্রি করতে পারি, ফলে এই সিস্টেমটা এভাবে মাল্টিপলভাবে এন্ট্রি এক্সিট করা যাচ্ছে আর কি। আচ্ছা, নেক্সট আর একটা বিষয়, খুব জরুরি বিষয়, যেটা ইমপ্লিমেন্টেড হয়েছে এই শিক্ষানীতিতে, সেটা হলো এবিসি।
এখন দেখুন নতুন যে কোনো ইউনিভার্সিটি বা যে কোনো গভর্নমেন্ট যে কোনো কলেজে, ইন্ডিয়ার যে কোনো কলেজে আপনি যদি ভর্তি হতে চান, তাহলে দেখবেন আপনার একটা এবিসি অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এই এবিসিটি কি? এবিসি হলো অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস। যেমন ব্যাংকে আমরা সমস্ত আমাদের টাকা পয়সা সঞ্চয় করে গচ্ছিত করে রাখি, ঠিক একইভাবে এখানে আমাদের সমস্ত অ্যাকাডেমিক স্কোর্স, অ্যাকাডেমিক ডিটেলস স্টোর হয়ে থাকবে। সেটা আপনি যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারেন বা যে কোনো ইনস্টিটিউশন থেকে করতে পারেন, সমস্তটা কিন্তু আপনার ব্যাংকে, অ্যাকাডেমিক ব্যাংকে স্টোর হয়ে যাচ্ছে। ওকে, এটা একটা ডিজিটাল ক্রেডিট স্টোরেজ, ক্রেডিট ট্রান্সফারেবল বিটুইন ইনস্টিটিউশনস। বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে কিন্তু এই ক্রেডিটটা ট্রান্সফার করা যাচ্ছে। অর্থাৎ আপনি যে কোনো একটা, সাপোজ ইউনিভার্সিটি থেকে একটা কোর্স করেছেন, তার যে ক্রেডিটটা যদি আপনি পরবর্তীতে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান, সেই ক্রেডিটটা কিন্তু অ্যাড অন হতে থাকবে। এটা একটা ভীষণ রকম স্টুডেন্ট ফ্রেন্ডলি সিস্টেম, রাইট? আচ্ছা, এই শিক্ষানীতির আর একটা বিশেষ জিনিস হলো শিক্ষা, অর্থাৎ টিচারদের এডুকেশন দেওয়া, টিচার এডুকেশন, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। তাদের মানে কন্টিনিউ একটা প্রসেস হচ্ছে, রেগুলার বেসিসে তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ওপর ট্রেনিং করানো হয়, আর এবং বছরে অন্তত একবার এই ধরনের ট্রেনিং করানো হয়, যাতে করে শিক্ষকদের মান উন্নয়ন হয়, তারা সঠিকভাবে শিক্ষা পদ্ধতিটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব কিছু ইম্পর্টেন্ট রেগুলেটরি বডিজ, অর্থাৎ যেগুলো, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো, যে সমস্ত বোর্ডগুলো এই পুরো শিক্ষা ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যাবে, পরিচালনা করবে, সেই রিলেটেড কিছু ইম্পর্টেন্ট বোর্ডস। প্রথমটা হলো HECI, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। পরে আমি এই পিপিটিরই পরের দিকে, এই ভিডিওর পরের দিকেই আমি রেখেছি ফুল ফর্মগুলো, সেখান থেকে দেখে নেবেন। এখানে কিছু কিছু দিয়ে দিয়েছি, একটু দেখে নিলে ভালো হয়। হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, হায়ার এডুকেশনটা দেখে কি? HECI। আচ্ছা, নেক্সট হচ্ছে NHERC। এটা কিসের কাজ করে? রেগুলেশনের কাজ করে, রেগুলেট করে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে। আচ্ছা, ন্যাকের কথা আমরা প্রত্যেকেই জানি, NAAC। এটা হচ্ছে কি করে? এটা মানটা নির্ধারণ করে আর কি, অ্যাসেসমেন্টের কাজটা করে, অ্যাক্রিডিটেশনের কাজটি করে। নেক্সট হচ্ছে, আগে ছিল UGC, আমরা জানি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, সেইটা এখন রিপ্লেসড হয়ে গেছে HEGC দ্বারা। HEGCটা কি সেটা আমি আসছি, পরে বলছি, দেখতে থাকুন। আচ্ছা, এটা তো গেল আমাদের রেগুলার যেটা শিক্ষা ব্যবস্থা সেটার কথা, প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা সেটার কথা, অর্থাৎ অফলাইন শিক্ষা ব্যবস্থার কথা। এখন আমরা ডিজিটাল আর অনলাইন, মানে বর্তমানে তো ডিজিটালের যুগ, সমস্ত কিছুই ডিজিটালি হয়ে চলেছে, ফলে আমাদের গভর্নমেন্টও কিন্তু ডিজিটালি এবং অনলাইন এডুকেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে এসেছে। একটু দেখে নিই। ইউজ অফ টেকনোলজি ইন টিচিং। আচ্ছা, টিচিংয়ের ক্ষেত্রে টেকনোলজি ইউজ করা, অর্থাৎ কম্পিউটারের শিক্ষা দেওয়া, AI সম্পর্কে জানা, হ্যাঁ, এগুলো কিন্তু স্টুডেন্টদেরকে জানানো। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে কোথাও কোথাও প্রজেক্টরের ব্যবহার করা, টেকনোলজিকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমাদের টিচিং মেথডের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এছাড়া দুটো ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম খোলা হয়েছে, একটা হচ্ছে স্বয়ং আর একটা হচ্ছে দীক্ষা। দুটো অনলাইন প্ল্যাটফর্ম খোলা হয়েছে, যার ফলে টিচাররা এবং যদি চায় কোনো স্টুডেন্টের গার্ডিয়ানরাও কিন্তু ব্যাপারটা অনলাইন থেকে শিক্ষা ব্যবস্থার বিষয়টি জেনে নিতে পারবেন এবং সেই অ্যাকর্ডিং ছাত্রছাত্রীদের গাইডও করতে পারবেন। ডিজিটাল শিক্ষার প্রসার ঘটানো হয়েছে। আচ্ছা, এখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এডুকেশন মিনিস্ট্রি, তারা কিন্তু 6%, টোটাল যে ভারতের জিডিপি হবে তার 6% কিন্তু স্পেন্ড করবেন শিক্ষার খাতে। এটা একটা ভীষণ নিঃসন্দেহে বড় বিষয়, 6%, এটা আমরা একটু মনে রাখবো, এখান থেকে প্রশ্ন আসতে পারে। টোটাল জিডিপির কত পার্সেন্ট শিক্ষা খাতে ব্যয় করা হবে? সেটা হচ্ছে 6%। আচ্ছা, এই যে আমরা পড়ছি শিক্ষানীতি, আমাদের কিন্তু 2015 সালে একটা এজেন্ডা 17 বলে টোটাল 17 দফা এজেন্ডা নেওয়া হয়েছিল। তার মধ্যে এটা কিসের জন্য? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। ওকে,
ভারত যাতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায় তার জন্য 17খানা এজেন্ডা নেওয়া হয়েছিল। তার মধ্যে 4 নম্বরে কিন্তু আসছে আমাদের এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ব্যাপারটি। তাহলে এটা কিসে আসছে? এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4, নাম্বার 4, এসডিজি 4। ওকে, এতে কি বলা হয়েছে? এতে বলা হয়েছে এই 2030 সালের মধ্যে আমাদের যে টোটাল শিক্ষা ব্যবস্থা, যেটা আমরা যে নীতিগুলো আমরা গ্রহণ করছি, যে সমস্ত টার্গেট আমরা গ্রহণ করছি, সেটা বাই 2030 যেন কমপ্লিট করতে পারি, এটা টার্গেট করা হয়েছে। আচ্ছা, এবারে আসি, তার আগে একটা জিনিস আমাদের থেকে গেছে, একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের ক্লাস 6 থেকে ক্লাস 6 অর্থাৎ কত নাম্বার কি বলে স্ট্রাকচারে গেল? নাম্বার 3, ক্লাস 6 মানে প্রথম তো ফাউন্ডেশনাল যেটা ছিল সেটা ছিল কত? 3 থেকে 6 ইয়ার্স অঙ্গনওয়াড়ি এবং 1, 2। সেকেন্ডটায় ছিল কত? 3, 4 and 5। এবং থার্ড ওয়ান যেটা ছিল মিডিল, যে স্ট্রাকচারটা ছিল, ওখানে কিন্তু আমরা দেখেছি 6, 7, 8, অর্থাৎ 6 থেকে, ক্লাস 6 থেকে মানে থার্ড পার্ট থেকে আমরা ভোকেশনাল যে শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষা বা কর্মশিক্ষা, কর্মমূলক শিক্ষা, সেটা কিন্তু আমাদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তাহলে পরীক্ষায় কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে যে কোন ক্লাস থেকে ভোকেশনাল শিক্ষাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে? ক্লাস 6 থেকে। ওকে, আর একটি বিষয়, নো ব্যাগ ডে। নো ব্যাগ ডে বছরে কতদিন থাকবে? নো ব্যাগ ডে হচ্ছে কিছু কিছু দিন থাকবে বছরে, যে দিনগুলো আমরা পুঁথিগত শিক্ষা অর্জন থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন ওয়ার্কশপে গিয়ে, বিভিন্ন কর্মশালায় গিয়ে হাতে কলমে কাজগুলো শিখবো বা দেখবো। ঠিক আছে, এরকম নো ব্যাগ ডে, অর্থাৎ ব্যাগ নিয়ে যেতে হবে না, এরকম দিন কটা আছে বছরে? 10টি নো ব্যাগ ডে থাকতে হবে। ওকে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমার সামহাও অমিট হয়ে গেছে, একটু প্লিজ নোট ডাউন করে নেবেন। ওকে, নেক্সট আমরা যাচ্ছি কিছু ইম্পর্টেন্ট ফুল ফর্মসের দিকে। দেখুন, নাম্বার 1, HECI, আমরা আগেই বলেছি, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া। এগুলো MCQর মধ্যে থাকতে পারে, সঠিকটা দাগ করবেন, কাছাকাছিই থাকবে, একটু দেখে নেবেন। নেক্সট হচ্ছে NHERC, অর্থাৎ ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। দেখুন, আমি বলেছিলাম ওখানে যখন লিখেছিলাম NHERC তখন পাশে লিখেছিলাম কিন্তু রেগুলেশন, অর্থাৎ নিয়ন্ত্রণ করে, যে নিয়ন্ত্রক পর্ষদ। এখানে কি হচ্ছে ফুল ফর্ম? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল হলো। থার্ড ওয়ান ইজ JEC, জেনারেল এডুকেশন কাউন্সিল। ফোর্থ ওয়ান ইজ HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল। হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল, আগে কিন্তু এটা ছিল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, এই ইউজিসিটাকে রিপ্লেস করেছে HEGC। ওকে, এটাও পরীক্ষায় আসতে পারে যে ইউজিসির পরিবর্তে এখন কি এসেছে নতুন শিক্ষানীতি অনুসারে, তাহলে আমরা বলবো HEGC, হায়ার এডুকেশন গ্র্যান্ট কাউন্সিল। আচ্ছা, ন্যাকটা খুব কমন, ন্যাকটা আমরা প্রায় সকলেই জানি, তাও একবার দেখে নেওয়া যাক। NAAC, ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। স্পেলিংগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন, যদিও আপনাদের MCQ টিক করতে হবে স্টিল। NETF, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম, ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম। আচ্ছা, MERU, মেরু, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ, ইকুয়াল টু IIT অ্যান্ড এইমস। আচ্ছা, IIT এবং এইমসের মতো কিছু ইম্পর্টেন্ট, কিছু গুরুত্বপূর্ণ ইনস্টিটিউশন, ইউনিভার্সিটিস তৈরি করা হয়, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিজ, মেরু। নেক্সট, NCTE, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আচ্ছা, নেক্সট আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। এ ব্যাপারটা কি? FLN, ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। আচ্ছা, ফাউন্ডেশনের মানে কি? ভিত্তির দিককার, বেসিক, তাই তো। লিটারেসি মানে কি? অক্ষর জ্ঞান, এবং নিউমারেসি মানে সংখ্যা জ্ঞান। ঠিক আছে, অর্থাৎ ফাউন্ডেশনের মানে বেসিক যে ABCD ক খ গ এগুলো, এবং 1 2 3 4 সংখ্যাগুলো, বা বেসিক যোগ বিয়োগ, একদম 2 2 4 হয়, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো যাতে
ক্লাস 3-র একটা বাচ্চা অ্যাচিভ করে ফেলতে পারে, অর্থাৎ বুঝতে পারে, করতে পারে, সেটা যেন অ্যাসিওর করা হয় বাই 2025, 2025-এর মধ্যে। বোঝা গেল? ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি। আচ্ছা, এই এফএলএন অনুযায়ী স্টুডেন্ট এবং টিচারের রেশিও কত হতে হবে? একটা বাচ্চাকে শেখাতে গেলে তো সঠিক মাত্রায় স্টুডেন্ট টিচার রেশিওও থাকতে হবে। তো এটা বেসিক্যালি দেখা যাচ্ছে সাধারণ ক্ষেত্রে 30:1, অর্থাৎ 30 জন প্রতি 30 জন ছাত্রছাত্রীর পেছনে একজন শিক্ষক নিয়োগ করা হবে। এবং যেগুলো আন্ডার ডেভেলপড এরিয়া, পিছিয়ে পড়া এরিয়া, সেখানে কিন্তু 25:1, অর্থাৎ 25 জনের জন্য একজন শিক্ষক নিয়োগ করা হবে। আচ্ছা, নেক্সট আমরা দেখছি দীক্ষা অ্যান্ড পারাক। দীক্ষা আমরা দেখেছিলাম অলরেডি, আমাদের ডিজিটাল ফোরাম ছিল, তাই তো, যেখান থেকে আমরা সরকারি সমস্ত বিষয়গুলো, পড়াশোনার সমস্ত বিষয়গুলো অনলাইন প্ল্যাটফর্মে থাকবে। যেখানে দীক্ষার ফুল ফর্মটা কী হচ্ছে? ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ফর নলেজ শেয়ারিং। আচ্ছা, পারাক, পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। একটু বড় আছে, কাইন্ডলি একটু কয়েকবার দেখে নেবেন, তাহলে বোধহয় আপনাদের সুবিধে হবে, বা যদি লিখে নিতে পারেন তো ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটিং বডি। এই পারাক হচ্ছে পরখ করা যে বিষয়টা, ঠিক সেখান থেকে যদি আমরা মনে রাখি, স্টুডেন্টদের মূল্যায়ন করার জন্য যে বডিটা, অর্থাৎ পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কোন কোন ধরনের প্রশ্ন করা হবে, অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন বেশি থাকবে নাকি বোধমূলক প্রশ্ন বেশি থাকবে, নাকি এমসিকিউ ধরনের এসিকিউ ধরনের প্রশ্ন বেশি থাকবে, সেটা দেখা হবে। এবং কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে একজন স্টুডেন্টকে নাম্বার দেওয়া হবে, সেই বিষয়টাও পর্যালোচনা করবে কিন্তু এই বোর্ডটি, পরখ। ওকে, PARAKH, এটার ফুল ফর্মটা আরেকবার দেখে নেবেন। পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালিসিস অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য। ভিডিওটা যদি এতক্ষণ দেখেছেন, আশা করছি আপনাদের কিছু না কিছু কাজে লাগবে, বিশেষ করে SSC গ্রুপ সি পরীক্ষাতে এটি হেল্পফুল হবে বলেই মনে করছি। হ্যাঁ, আর এই ভিডিওতে যদি আপনাদের কোনো কিছু অসুবিধে হয় বা যেটা বুঝতে পারছেন না, এই ধরনের কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই জানাবেন। নেক্সট আমি কী টপিকের ওপর ভিডিও আনতে পারি যেটা আপনাদের হেল্পফুল হবে, সেই বিষয়ে আমাকে একটু জানাবেন, তাহলে আমিও উপকৃত হব। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস ইট। আর নেক্সট আর একটা পার্টে NEP সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমি আসছি। এই ভিডিওটি বার দুয়েক দেখে নেবেন এবং তার সঙ্গে ওই কোয়েশ্চেন আনসার্সগুলো করে নিলে কিন্তু এখান থেকে এই টপিকটি আপনাদের পুরোপুরি কভার হয়ে যাবে, অর্থাৎ হার্ডলি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু এই টপিকটি আপনাদের পুরো কমপ্লিট হয়ে যাবে আশা করছি। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।